হ্যালো বন্ধুরা, আজকে ঘটনায় যাওয়ার আগে একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। সব্বাইকে বলবো হাতে ৫টা মিনিট সময় নিয়ে শোনো, কারণ এরকম ভুল তোমরাও করতে পারো। এক বোনের অভিজ্ঞতা তোমাদের বলবো, সাথে পুরুবও তোমাদের আমি শেয়ার করব, শুধু বলবো না। আচ্ছা, ঘটনাটা ঘটে একটি বোন, তার ডিপ্রেশন, তার এখন কোনো কাজ নেই। বোনটি একটি ভালো জায়গায় কাজ করত। সেখান থেকে সে বাড়িতে বসে থাকে। বাড়িতে বসে থাকার পর তার ফোনের মাধ্যমে আমরা সবাই মোটামুটি এখন সোশ্যাল মিডিয়ায় সব দিকেই ঘুরে বেড়াই। সেটা ইউটিউব হোক, বা ইনস্টা হোক, অথবা ফেসবুক হোক। তো সেই বোন ফেসবুক থেকে একটি তান্ত্রিকের অ্যাড্রেস পায়। ফেসবুকে তার কিছু জিনিস সে দেখছিল। তো সেই বোনের যেহেতু কাজের প্রতি এখন বাড়িতে বসা একটা কাজের মানুষ যখন বাড়িতে বসে থাকে না, তখন কারোর মাথার ঠিক থাকে না কি করে সংসার চলবে, সন্তানকে কি করে পড়াবো। তো সেখানে দাঁড়িয়ে কাজের জন্য সে ভাবে যে এনার সাথে কথা বলি। কারণ সেই তান্ত্রিক, উনি একজন ইসলামিক ধর্মের, সেই তান্ত্রিক ওখানে বলছিল যে যদি কারোর কাজের দরকার হয় আমি ২৪ ঘন্টায় তার কাজ ফিরিয়ে দেবো। সদ্য সদ্য তার কাজটা চলে যায়। যে বোনের কথা বলছি, সেই বোন ওই টোপটা কিন্তু গিলে খায়। বুঝতে পারিনি, এবার একটা আবেগ। সে বলে আমার কাছে কোনো টাকা পয়সা লাগে না, আমি এমনি কাজ করে দেবো, যদি কাজ হয়ে যায় ভালোবেসে যা দিবি তাই নেব। তো বোনটি সাথে সাথে ওই ফেসবুক থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সে কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড করে সেই তান্ত্রিককে, করে তার সাথে কমিউনিকেট শুরু করে। জিনিসগুলো আনতে পাঠাই, আপনার ছবিটাও পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি জিনিসগুলো নিয়ে এসে আপনার সাথে কথা বলতেছি, আপনার ছবিটা পাঠিয়ে দেন বাবা। এই যে কালা পটাশিয়ামের ফটো মা, কালা পটাশিয়াম একটা আনবেন, রসালো একটা মিষ্টি আনবেন, আর একটা পাকনা কলা। আর আপনি যে পটাশিয়ামটা যে কোনো মেডিকেল স্টোরে পাবেন, বুঝছেন? আপনার স্বামীর কি অবস্থা হবে দেখেন, এখনই ছাড়তে চালান স্বামীর, আপনার স্বামীর কি অবস্থা হয় দেখেন। এখন কি পারবেন না পরে করবেন মা, আমাকে জানান একটু মা। এখন যদি পারেন তো আমি এখনই করে ফেলাই। হ্যাঁ, আমি আপনার কাছে সেরে বলছি আমার দিক দিয়ে, এখন আপনারটা বাকি আছে, বুঝছেন মা? আপনার স্বামীর কি অবস্থা হবে দেখেন, এখনই ছাড়তে চালান স্বামীর, আপনার স্বামীর কি অবস্থা হয় দেখেন। সে সাথে সাথে রেসপন্স করে। সে তখন বলে, হ্যাঁ বল মা, কি হয়েছে? মা বলে কথা বলছে তো তোমরা শুনতে পাবে। তখন সে বলে যে বাবা, আমার কাজটা চলে গেছে, এরম এরম ব্যাপার। সে তখন বলে, সেই বাবা বলে, ঠিক আছে তোকে আমি ২৪ ঘন্টার মধ্যে কাজ ফিরিয়ে দেবো, কিন্তু তোকে কিছু জিনিস আনতে হবে এখন। তুই আমাকে কথা বলতে বলতে বলে তুই আমাকে ১৪০০ টাকা এখন অনলাইনে দে। সে বোন ১৪০০ টাকার সাথে সাথে তার স্ক্যানার নাম্বারে দিয়ে দেয়, কেন কাজ হবে। তখন বলে তুই যা, এবার গিয়ে ৩টে জিনিস, একটা ফল, কলা, একটি মিষ্টি সন্দেশ, আর একটা ওষুধের দোকান থেকে ওষুধ আনতে বলেছিল, আমি নামটা এখানে বলবো না। তো সেই জিনিসগুলো বোন ছুটে 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 গিয়ে ওই মুহূর্তে দুপুরবেলা নিয়ে আসে। বাড়িতে কেউ ছিল না, বোনের হাজবেন্ড বেরিয়ে গেছে ডিউটিতে, বাচ্চা মেয়েটি গেছে স্কুলে, ওর ছিল একা। আর মানুষ একা মানে মাথা ফাঁকা, শয়তানের বাসা। তো সে তখন কি করে, ওগুলো এনে বলে তুই এই এই প্রক্রিয়া কর। সেই তান্ত্রিক তাকে বলে ভিডিও কল করতে। বোন শিক্ষিত একটা মেয়ে, সে ভিডিও কল করেনি, বলেছে না বাবা, ভিডিও কল আমার প্রবলেম আছে, করতে পারবো না, আপনি এমনি বলুন। তখন বলে ফোন স্পিকারে দেয়। সে মন্ত্র পড়ে, বোনকে বলে তুই মন্ত্রগুলো পাঠ কর। তো সে মন্ত্র পাঠ করে। এইবার মন্ত্র পড়ার পর বলে যা, তোর কাজ হয়ে যাবে। তুই এবার যে মন্ত্র পাঠ করলি এগুলো হচ্ছে জিনদেরকে তুই উৎসর্গ করেছিস, জিনদের নামে তোকে ৬০ কেজি মিষ্টি দান করতে হবে। বোন তখন বলে যে আমার তো ভাড়া বাড়িতে থাকি, আমার চাকরিটা হয়ে যাক তারপর আমি দান করব। বলে না, তোকে এক্ষুনি দিতে হবে। বোন বলে ৬০ কেজি মানে অনেক টাকা তো। সে কোথা দিয়ে পাবে ৬০ কেজি মিষ্টি, মানে প্রায় অনেক টাকা। তখন বলে বাবা কত টাকা? বলে ১৫,০০০ টাকা। বলছে ১৫,০০০ টাকা আমি কোথায় পাবো? তখন বলছে ১৫,০০০ টাকা যদি তুই না দিতে পারিস, ভালো করে ভাব মা, তুই দিতে পারবি তো? না দিতে পারলে জিন, যেই জিন তুই উৎসর্গ করে জাগিয়েছিস মন্ত্র পড়ে, তুই তো জানিস না সেই জিন তোর স্বামীকে আজকে মেরে ফেলবে। সাথে কিছু বাজে বাজে মরা মানুষের, মানে অ্যাক্সিডেন্টের এরকম ফটো বোনকে ফোনে পাঠায়। বোন আমাকে সেগুলো শেয়ার করে।
তো বোনকে আমি বলি যে ওই তান্ত্রিক সে যা করবে করুক, অসুবিধা নেই। তুমি কোনো রকম টাকাও দেবে না আর কোনো রকম তাকে রিঅ্যাক্ট করবে না। তো বোন সাথে সাথে ব্লক করে দেয় আর কান্নাকাটি করে বোন। তার হাজব্যান্ডও আমার সাথে কথা বলে, কান্নাকাটি করছে, ও ভুল করেছে। আমি খুব বকাবকি করি, যেগুলো কেন তোরা করিস, কিসের জন্য? 24 ঘন্টায় বশীকরণ, 24 ঘন্টায় কাজ, এগুলো হয় না, এগুলো ফেক, এগুলো বুঝতে হবে, এত আবেগ ভাসালে হবে না। যাই হোক, তারপর রাতের বেলা আমি বলি, কারণ বোন বারবার বলছিল যে দিদিভাই জিন পাঠাবে, স্বামীকে মেরে ফেলবে, এরকম করে দেখো, উনি ওইগুলো পাঠিয়েছে ছবি, মানে এরকম করে আরো মানুষকে মেরে ফেলেছে জিন পাঠিয়ে, তুমি বাঁচাও। আমি বলেছিলাম যদি কিছু হয়, আমি রাত 2টো 2:30 পর্যন্ত জেগে থাকি, যদি কিছু হয় আমাকে ফোন করবি, আমাকে মেসেজ করবি। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে কোনো কিছু হয়নি, কারণ ওদের বলেছিলাম এগুলো ফ্রড, এগুলো কিছু হয় না। কারণ যারা সত্যি সত্যি কোনো কাজ করবে না, তারা, তুমি টাকা যদি নাও দিতে পারো না, সে তোমাকে, আমি অনেক মানুষকে আমার গ্যাট দিয়ে টাকা দিয়ে কাজ করে দিই, তারা হয়তো কিছু দিল, পাচ্ছি না দিদিভাই, এইটাই আছে, খুব দরকার, আমি করে দিই, সবাইকে না, মানুষ বুঝে, কারণ আমি মানুষের ফটো দেখলে বুঝতে পারি যে সত্যি এর নিড আছে, প্রয়োজন আছে কাজটার, তবেই আমি করে দিই। তো এইটা সতর্ক বার্তা আমি তোমাদের কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সতর্ক থাকবে এরকমভাবেই, কোনো রকম এইসব কিছুর মধ্যে যেও না, গেলে কিন্তু জীবন শেষ। মামার বাড়ি ঘুরতে গিয়ে যে এমন একটা ভৌতিক অভিজ্ঞতা আমার নিজের সাথে হয়ে যাবে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। কল্পনা রায়চৌধুরী আজকে ঘটনাটা পাঠায় পূর্ব বর্ধমান থেকে। ঘটনাটা তার সাথে ঘটেছিল ছোটবেলায়। বর্তমানে এখন কল্পনা দিদিভাইয়ের বয়স 52 বছর। যখন ঘটনাটা ঘটে তখন সম্ভবত 12 কি 13। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুর্দান্ত ভয়ের একটি সত্য ঘটনা শুনবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো, আজকে আমরা সময় নষ্ট করব না, ঘটনা শুনবো। প্রত্যেক দিনের মতো একবার বলে দেবো, সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভালোবেসে করে নিও। আর যদি ভালো লাগে ঘটনাগুলো কিন্তু শেয়ার করো, কারণ আমার প্রত্যেকটা ঘটনার শেষে কিছু না কিছু শিক্ষামূলক কোনো বিষয় কিন্তু আমরা তুলে ধরি। তো চলো, ঘটনাটা কল্পনা দিদিভাইয়ের সাথে কি ঘটেছিল। দিদিভাই যখন 12 কি 13 বছর বয়স, দিদিভাই তখন তার মামার বাড়ি ঘুরতে যায়। মামার বাড়িও কিন্তু পূর্ব বর্ধমানে, কিন্তু বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা যেতে আসতে সময় লাগে, মানে ধরে নাও ওই 1 থেকে 1.5 ঘন্টা। দিদিভাই বলেন, ছোটবেলায় প্রায়শই আমার মায়ের সাথে কিন্তু আমি আমার মামার বাড়ি যেতাম। বাবা তো কাজের মধ্যে থাকতেন, বাবার সময় হতো না। ওই জামাই ষষ্ঠীর দিন এক রাত বাবা সেই দিদা বাড়ি থেকে থাকতো, ছোট থেকে দেখেছি। তো মায়ের সাথে প্রায় যেতাম। হঠাৎ একদিন আমার মা আমাকে বলল যে, কিরে, মামার বাড়ি যাবি? এখন তো তোর স্কুল ছুটি। আর বলে রাখি, ওই সময় কিন্তু মোবাইল ফোনের এইসব কোনো চল ছিল না যখনের ঘটনাটা। তো কল্পনা দিদিভাই তো তখন অনেক বয়সে ছোট। মামার বাড়ির নাম শুনলেই সব বাচ্চাদেরই একটা আনন্দ হয়, মামা বাড়ি যাব, একটা অন্যরকম ফিলিংস সবারই হয়, আমাদেরও হয়েছে। তো সেরকমই কল্পনা দিদিভাই তার মাকে বলে, হ্যাঁ মা, যাবো। তখন কল্পনা দিদিভাইয়ের মা বলে যে তাড়াতাড়ি করে তোর যে স্কুলের ব্যাগটা আছে ওর মধ্যে দিয়ে কটা বই বের করে নে, কারণ দেখ মামার বাড়ি যাব, ওখানে গিয়ে তুই কি আর করবি, 2-3 দিন থাকলে হাতে অনেকটা সময় পাবি, একটু পড়াশোনা করবি, তাহলে তোর ভালো হবে, তুই এমনিও পিছিয়ে যাচ্ছিস। দিদিভাই মানে কিছু মাস আগে টাইফয়েড হয়েছিল, তার কারণে স্কুল ঠিকমতো হয়নি, কোচিংয়ে ঠিকমতো পড়তে যায়নি, বাড়িতেও ঠিকমতো বাড়িতেও পড়াশোনা হয়নি। তো দিদিভাই তখন বলল, মামার বাড়ি যাব আবার বই নিয়ে? তো মা চোখ রাঙিয়ে বলল, তার মানে? তখন সে তার 2টো বই নেয়, বেশি না, 2টো বই নেয়, ইচ্ছাকৃতই কিছু বই সে রেখে যায়, যাতে বলে ভুলে গেছি। যাই হোক, এর আগে কোনোদিন বই টই নিয়ে যায়নি, এই প্রথম। মা এমনি তো বেশি দূর না,
মা হয়তো সকালবেলা যেত, বিকেল বিকেল করাতেই মা নিয়ে চলে আসতো। সেই সময় বলেছে ২-৩ দিন থাকবো, মানে সে বিশাল ব্যাপার। আর ২-৩ দিন পড়াটাও কামাই হবে, তাই মা বলেছে যে বইটা নিয়ে চল। ভালো কথা। দিদিভাই বই টই গুছিয়ে নেয়, ২টো বই, ব্যাগপত্র, ২টো জামাকাপড় নিয়ে মায়ের সাথে চলে যায় মামার বাড়ি। মামার বাড়ি যখন যায়, মা ওই বিকেল বিকেলে একটু বেরোয়। সন্ধ্যাবেলা, বেশিক্ষণ তো লাগে না, সন্ধ্যাবেলা যেতে দাদু, দিদিমা, মামারা, ২ মামা প্রচণ্ড খুশি। বড় মামার বিয়ে হয়েছে, ছোট মামা আইবুড়ো তখন, ছোট মামা ছোটও। তো যেতে সবাই বলল, বাবা আজকে এখন এসছিস মানে তো থাকবি। তখন কল্পনা দিদিভাইয়ের মা তার ভাইদের বলে যে, হ্যাঁ আজকে তোদের বাড়িতে থাকবো, আজকে না ২-৩ দিনের জন্যই থাকবো, এসেছি। তো এই শুনে আমার দিদিমা কিন্তু খুব খুশি, দাদুও খুব খুশি। যাই হোক, আমার বড় মামার কিন্তু কোনো সন্তান নেই, আর ছোট মামা তো তখন বিয়ে করেনি, ছোট, পড়াশোনা করে। আমার খুব ভালো করে মনে আছে, পাশের বাড়ির একটি বাচ্চা মেয়ে আসে, এসে কল্পনা দিদিভাইয়ের সাথে অনেকটা সময় বসে বসে গল্প করে, খেলা করে, করে চলে যায়। এইবার কি হয়, যখন মা গেছে দিদাবাড়ি এতদিন পর, তো যেহেতু উনি থাকবে, জোর, একদম জোর তোর করে রাতের বেলা রান্না হচ্ছে না। বড় মামা যেই শুনেছে যে বোন থাকবে, মানে কল্পনা দিদিভাইয়ের মা, সাথে সাথে বাজার গিয়ে বাজার থেকে মুরগির মাংস, তারপরে শাক সবজি, অনেক কিছু নিয়ে আসে। কারণ আমার মা রান্না বান্নায় খুব একদম পটু, বেশ দারুণ হাতের স্বাদ রান্নার। তো মামা তখন বলল যে, দেখ দিদি, বাড়িতে তো এতগুলো মানুষ আছি, প্রায় ধরে নে ৬-৭ জন, ভালো করে কষিয়ে মাংস রান্না করবি। ১.৫ কেজি মুরগির মাংস নিয়ে এসছি, সাথে মাছও এনেছি, মাছগুলো ভাজা করবি, ডাল করবি, ভালো করে জমিয়ে আজকে সবাই একসাথে খাবো। আমার মা বলল, আসতে না আসতেই কাজ, বাড়িতেও কাজ করি, আবার আসলাম তোদের বাড়িতে, কোথায় তোর বউ খাওয়াবে, তুই আমাকে রান্নার পাটটা দিয়ে দিলি। তো যাই হোক, এটা একটা আনন্দ। আমার মা রান্না করে, মায়ের সাথে দিদা, বড় মামি সবাই থাকে। মা একা করছিল না, মা হয়তো রান্নাটা করছিল, সবাই কেটে বেটে দেয়। তখন তো আর ওই মিক্সার মেশিন টেশিন ছিল না, শিলেই বাটা হতো। আমার বড় মামি হয়তো মশলা বেটে দেয়, মা সবজি কেটে দেয়, আর মানে আমার দিদা সবজি কেটে দেয়, মা রান্না করে। আর বড় মামা বড় মামার কাজ নিয়ে বসে হিসাব করতে, প্রত্যেক দিনই করে বড় মামা, সন্ধ্যাবেলা হিসাব করে। আর আমার যে ছোট মামা পড়াশোনা করে। আর আমার দাদু ঘরে শুয়ে থাকে। তখন কিন্তু টিভি ছিল না, টিভির কোনো চল ছিল না। থাকলেও আমার মামার বাড়িতে ওই সময় টিভি ছিল না। যাই হোক, কল্পনা দিদিভাই বারান্দায় একটা গাছ রয়েছে, বকুল গাছ, একটা ছোট্ট বকুল গাছ। বকুল ফুলের কিন্তু একটা সুন্দর মিষ্টি হালকা সুবাস আছে। তো দিদিভাই ওই গাছের ওখানে যখন যায়, তখন দেখে গাছে প্রচুর বকুল ফুল হয়েছে। আর দিদিভাই তখন তো বাচ্চা, ওই বসে বসে বকুল গাছের ওখানে বকুল গাছটার দিকে দেখছে। আর চারিপাশে আলো দেওয়া রয়েছে, আলো টালো জ্বলছে, তবে খুব বেশি না, একটা হালকা আলো আঁধারির মধ্যে একটা মেয়ে আসে। তো মেয়েটার বয়স ৮ বছর, ৯ বছর হবে। এসে অনেক গল্প করে, অনেক কথা বলে। তো দিদিভাই তখন ছোট মনে তার প্রশ্ন আসে যে, তোর বাড়ি কোথায়? তখন মেয়েটা বলে, আমার বাড়ি হচ্ছে এই তোদের বাড়ির পেছনে একটা বাড়ি, তার পেছনের বাড়িতে আমি থাকি। তখন বলছে, তুই সকালবেলা আসবি, দিনের বেলা আসলে আমরা দুজন খেলবো, তোদের বাড়িতে যাব। তখন সেই মেয়েটা বলে, না না, ওরে বাবা, আমি তোকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, আমার বাড়িতে নিয়ে গেলে আমার মা বকাবকি করবে। তো তখন দিদিভাই বলে, ঠিক আছে, আমার মা বকবে না, তুই ভোর ভোরে আমার বাড়িতে চলে আসবি। তুই কখন ঘুম থেকে উঠিস? তখন মেয়েটা বলে, আমি তো ঘুমাই না। তখন বলছে, তুই ঘুমাস না? রাতে তুই ঘুমোস না? তুই পড়াশোনা করিস না? তুই স্কুলে যাস না? তখন মেয়েটা বলে, না, আমি তো পড়াশোনা করি না, আমি তো স্কুলেও যাই না, আমি ঘুমাইও না, আমি তো ওই বাড়িতে থাকি, আমি শুধু খাই আর ওই বাড়িতে থাকি। তখন দিদিভাই বলে, বাহ, তোর তো খুব ভালো রে,
কি সুন্দর কপাল, তুই প্রত্যেকদিন খাস, বাড়িতে থাকিস। দেখ না, 2-3 দিনের জন্য মা আমার মামার বাড়িতে আমাকে নিয়ে এলো। এমনি তো আমাদের বাড়ি কাছাকাছি, মা তো সেরম থাকে না। যাও নিয়ে এলো, তাও বই নিয়ে এসছে। আজকে হয়তো মা পড়তে বসবে না, মানে বলবে না আমাকে পড়তে বসার কথা, কিন্তু কালকে সকালবেলায় দেখবি পড়তে বসাবে। তবে তুই কিন্তু আসবি। তখন মেয়েটা বলে হেসে, আচ্ছা ঠিক আছে, আমি যদি সকাল সকাল নাও আসতে পারি, তাহলে আমি সন্ধ্যাবেলায় আসবো। তখন দিদিভাই বলে, ঠিক আছে তুই সন্ধ্যায় আসবি। তো কথা যখন বলছেই, এত কথা হচ্ছে, তখন পাশের ঘরে কিন্তু দাদু শুয়ে আছে। দাদু পাশের ঘর থেকে বলে, এই কল্পনা মা, পাকা বুড়ি, কার সাথে কথা বলছিস? কল্পনা দিদিভাই কিছু বলার আগেই ওই পাশে বসে থাকা দুটো বাড়ির পাশ দুটো বাড়ির পরে যে মেয়েটা আসে, সে তখন বলে, এই এই চুপ চুপ, আমার কথা কিন্তু বলবি না, হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তখন কল্পনা দিদিভাই ছোট মনে প্রশ্ন করে, বাচ্চা মেয়েটাও তো ছোট, তখন বলে, কেন তুই চলে যাচ্ছিস কেন? আমার দাদু খুব ভালো রে, তোকে কিচ্ছু বলবে না। চল না আমার দাদুর কাছে চল। তখন মেয়েটা বলে, না না, আমি যাব না। আরে অন্য ঝামেলা হবে আমি গেলে। সেই মেয়েটা ছুট্টে বারান্দা দিয়ে বাইরে গিয়ে উঠোন দিয়ে হেঁটে চলে যায়। এবার দাদু যখন উঠে আসে, এসে দিদিভাইকে বলে, ও দিদিভাই, কল্পনা দিদিভাই, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে বকুল গাছের তলায় বসে? আমি তো ঘর থেকে শুয়ে শুনছিলাম। কই তোমার সাথে তো কেউ নেই। তখন দিদিভাই বুদ্ধি করে বলে, কই না তো, আমি তো পড়া মুখস্থ করছিলাম। একা একা পড়া মুখস্থ করছিলাম, আর ওই গাছের দিকে তাকিয়ে চাঁদ দেখছিলাম। চাঁদ মামাটা দেখো দাদু, কি সুন্দর। তখন তার দাদু বলে, ঠিক আছে, তুই দিদিভাই আমার সাথে ঘরে চল। রাত হচ্ছে, সন্ধ্যা প্রায় 7টা বেজে গেছে। ঘরে চল, দেখি তোর মা, তোর দিদিমা, তোর বড় মামি সবাই কি রান্না করছে। তো দিদিভাই চলে যায়। দিদিভাই এই কথা কাউকে বলেনি। দিদিভাই বলে, পরের দিন দুপুরবেলা মেয়েটা আসে। দুপুরবেলা মেয়েটা যখন আসে, তখন আমি ঘরের ভিতরে ঘুমাচ্ছি। সকাল সকাল উঠি, পড়াশোনা করি, খাওয়া দাওয়া করি, ওর জন্য অনেকটা সময় অপেক্ষা করি, কিন্তু ও আসেনি। ও না আসতে আমার একটু রাগ হয়। আমি দুপুরে ঘুমাচ্ছি খাওয়া দাওয়ার পর, হঠাৎ করে ওই মেয়েটা এসে আমাকে বলছে, এই কল্পনা, তুই ঘুমাচ্ছিস? দেখ আমি কিন্তু ঠিক তোর কাছে এলাম, আমি সকালে না আসতে পারিনি। তখন দিদিভাই বলছে, তুই যা তো, তোর সাথে কথা বলবো না। আমার বাড়িতে, আমার গ্রামে আমার কত বান্ধবী আছে, ওরা আসে, বললে ওরা কথা রাখে। আর আমি যাও ভাবলাম কালকে, যে যাক গে, আমার এখানেও একটা বান্ধবী হয়ে গেছে, এখন তো আমার মজাই মজা। কিন্তু তুই তো আসলি না, দূর, আমার ভালো লাগছে না, আমি তোর সাথে কথা বলবো না। তখন সেই মেয়েটা কল্পনা দিদিভাইকে বলে, আমার একটা অসুবিধা হয় জানিস তো, আমি সকালে না বাড়ি দিয়ে বেরোতে পারি না, কারণ সকালবেলা না মা ঠাকুর ঘরে সে গোবর জল দিয়ে নেতা দেয়, ফুল তোলে, পুজো দেয়, তার কারণে আমাকে থাকতে হয়। ওই সময় না থাকলে খুব অসুবিধা হয়। তখন আমাদের কল্পনা দিদিভাই বলে, তোর মা তো গোবর নেতা দেয় জল দিয়ে, ঠাকুর ঘর পরিষ্কার করে, ফুল তোলে, তুই তো কিছু করিস না, তাহলে তুই এলি না কেন? তখন বলছে, আমি তোকে পরে বলবো আমি কেন আসিনি। এই কথা যখন বলছে, সাথে সাথে কল্পনা দিদিভাইয়ের মা সন্ধ্যা হচ্ছে দেখে পড়তে বসাবে, ঘরে ঢুকে বলছে, এই কল্পনা, কিরে, তুই কার সাথে বসে কথা বলছিস? সাথে সাথে কল্পনা দিদিভাই যখন তার মায়ের দিকে ঘুরে, যখন সেই মেয়েটার দিকে তাকায়, দেখে ওখানে কেউ নেই, সেই স্থান পুরো ফাঁকা। তখন দিদিভাইয়ের মা বলে, তুই কার সাথে কথা বলছিলিস কল্পনা? তখন দিদিভাই বলছে, মা, মা একটা কথা বলবো মা, কালকে দাদুও শুনেছে মা, ওই যে পাশের, বললো পাশে নাকি থাকে ও, ওখান থেকে এসছিল একটা মেয়ে, ওই 7-8 বছর বয়স হবে জানো মা, কালো করে দুদিকে চুল বাঁধা, বিনুনি করা, আমি যেরকম স্কুলে করে যাই, মেয়েটা না এসছিল,
ও ও তো চলে গেল মা, এই এক্ষুনি ছিল। তখন কল্পনা দিদিভাইয়ের মা বলছে, আমরা সবাই ঘরে আছি, এই ঘরের ভিতরে মেয়েটা ঢুকলো কি করে? কোন মেয়ে এসছিল রে? আর আমি তোর কাছে এলাম, আমি তো এসে দেখলাম তুই একা বকবক করছিস, কোথায় মেয়ে, কাকে দেখছিস? তখন কল্পনা দিদিভাই পুরো চুপচাপ হয়ে যায়, কারণ দিদিভাই নিজেও বুঝতে পারে না অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা। দিদিভাই তখন বলে যে, মা আমি জানি না, মেয়েটা না আমাকে বলেছিল তোমাদের কিছু না বলতে, আমি তাই কালকে বলিনি। বিশ্বাস করো মা, মেয়েটা এখানে ছিল। তো তখন কল্পনা দিদিভাই মা বলে, হ্যাঁ এখানে কোনো মেয়ে ছিল, আমি মানছি ছিল, আমি তোকে একবারও বলছি না যেখানে কেউ ছিল না, কিন্তু মেয়েটা গেল কোথায়? যখন দাদু জানতে চায়, যখন কল্পনা দিদিভাইয়ের মা তার বাবাকে ডাকে, বাবা বাবা এখানে আসো, যখন আসে তখন বলে, ওর মুখ থেকে শোনো তো কি হচ্ছে এগুলো। তখন বলে যে একটা মেয়ে এসেছিল, সেই মেয়েটা বলেছে এই বাড়ি, তারপরে মানে দুটো বাড়ির পেছনে সে থাকে, সে সকালে আসতে পারে না কারণ তার মা গোবর জল নেতা দেয় ঘরে, ফুল তোলে, তার কারণে সে আসতে পারে না। সে সন্ধ্যাবেলা এসেছিল কালকে, আজকে এসেছিল, কিন্তু ঘরে কেউ ছিল না বাবা, এটা কল্পনা দিদিভাইয়ের মা বাবাকে বলে। যখন কল্পনা দিদিভাইয়ের বাবা এই কথাটা শোনে, তখন হাত জোড় করে প্রণাম করে বলে, তোর মেয়ে খুব লক্ষ্মী, খুব সৌভাগ্য, কারণ ও যাকে দেখেছে সে স্বয়ং মা তারা এসছিলেন। কারণ ওই যে বাড়ি, দুটো বাড়ির পেছনে, এই কল্পনা দিদিভাইয়ের মামার বাড়ির দুটো বাড়ির পেছনে এক কালী মাতার মন্দির আছে। কল্পনা দিদিভাই এটা জানে না। ওই মন্দিরটা খুব জাগ্রত, ওখানে মেলা হয় এখন, ওখানে অনেক বড় করে পুজো হয়, এমনকি প্রচুর লোক, প্রচুর মানুষ গ্রামের ওইখানে পুজোও দিতে আসতো। তো মা যে এসছিল সেটা সঠিক কি করে বললাম, কল্পনা দিদিভাইয়ের যে দাদু, উনি এটা জানেন, কারণ দাদুর তো বয়সটা কম না, ৭৯ বছর দাদুর বয়স ওই সময়, এখন দাদু নেই, দিদাও নেই। কল্পনা দিদিভাই বলেন, আমাদের গ্রামে আমার মামার বাড়ির এরকম অনেক ঘটনা ঘটেছে, ওই যে বাচ্চা মেয়েটা অনেকের বাড়িতে গেছে, একটা একটা চমৎকার হয়েছে, যার কারণে শুনেছে, তার দাদু শুনেছিলেন যে কালী মায়ের কি, মানে বলে না, মায়ের কি আহ প্রতিভা, মায়ের কত মহান মহিমা, সেটা তার দাদু জানতো, কল্পনা দিদিভাইয়ের দাদু। তার দাদু বলে যে, কল্পনা মা, তুই যাকে দেখেছিস সে সাধারণ কোনো বালিকা নয়, সে স্বয়ং তারা মা। তারপরে দিদিভাইয়ের সাথে আর কোনোদিন সেই মেয়েটার দেখা হয়নি, কিন্তু দিদিভাই সেই মন্দিরে যখন যায়, তখন দিদিভাই দেখেছিল যে মায়ের যেরকম মুখটা ঠিক একদম ছোট বাচ্চার মতো, আর ওই যে মেয়েটাকে দেখেছিল পুরো সেম টু সেম একরকম মুখটা, গায়ের রং ওরকম, মায়ের গায়ের রং নীলাভ, কিন্তু মেয়েটার গায়ের রং ছিল শ্যামলা, এত সুন্দর, মানে মেয়েটার মুখটা আর মায়ের মুখ পুরো সেম। কেমন লাগলো ঘটনাটা? এটা কিন্তু কোনো ভুতুড়ে ঘটনা না, এই ঘটনাটা কিন্তু মা তারা মায়ের ঘটনা। কেমন লাগলো জানিও। আরও একটি ঘটনা আছে সাথে, আজকে দুটো ঘটনা বলবো তোমাদের। এই ঘটনাটা কিন্তু ছোট হলেও দারুণ ভয়ের। শোনো, আমরা অনেক শুনেছি মাছ ধরতে গিয়ে কেউ না কেউ কোনো না কোনো সময় যারা ঘটনা শেয়ার করেছেন, ভূতের কোনো মানে জিনের কবলে অবশ্যই পড়েছে। আজকে একটা ঘটনা বলবো, শোনো। ঘটনাটা কোথায় ঘটে সেই জায়গাটা আমি হাইট রেখে বলছি। এই ঘটনাটা ঘটে হচ্ছে এক ভাইয়ের সাথে। ভাইদের গ্রামে যখন ঘটনাটা ঘটে, তার মাস দেড়েক আগে একটি বউ বাড়িতে অত্যাচার, স্বামী স্ত্রীর সাথে ঝামেলা হতো, তার জন্য গায়ে কেরোসিন তেল ঢেলে সে আত্মহত্যা করে। আর আমাদের এই ভাইয়ের বাড়ি ছিল ওই বাড়ির ঠিক ৫-৬টা বাড়ির গলির ভেতরে। যখনই
রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন ওই গলির সামনে দিয়েই কিন্তু বেরিয়ে যেতে হতো। আর ওই গলির মুখে, একদম গলির মুখে ছিল ওই মহিলাটির বাড়ি। আমাদের ভাই বলে, দিদিভাই, বর্ষার সময় মাছ ধরতে কিন্তু খুব ভালো হয়, মাছ টপাটপ কিন্তু ওঠে। এটা আর কি শোনা তার দাদুর মুখে। তো সে তার ছোট কাকার সাথে একদিন বর্ষার সময় মাছ ধরতে যায়। হাঁটু পর্যন্ত জল জমে আছে পুরো পাড়ায়। সে তার দাদু না, সে তার কাকা, ছোট কাকার সাথে হাতে ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছে। ছোট কাকা বলছে, আজকে যা মাছ পাবো আজকে নিয়ে এসে তোর কাকিকে বলবো কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করতে, আর গরম গরম ভাত, রাতের বেলা এটা খাওয়া হবে। তো আমাদের এই ভাইয়ের আমি নামটাও হাইট রাখবো কারণ ও না করেছে, কাল্পনিক নাম আমি অশোক দিলাম। অশোক ভাই তখন 17 বছর বয়স। তার ছোট কাকার সাথে সে মাছ ধরতে যায়। যখন যাচ্ছে তখন ছোট কাকাকে বলছে, ছোট কাকা বলো, এই বাড়িটায় বউটা যে আত্মহত্যা করেছে, পুড়ে মারা গেছে, আর এটা খুব বেশি দিনের কথা না, এই 11 বছর 10 বছর আগের ঘটনা। বলছে এই যে বাড়িটায় বউটা মারা যাওয়ার পর বাড়িটা পুরো তালা দেওয়া, জানলা ঠাল্লা সব বন্ধ, আর পুড়ে গেছে তো একটা সাইডে পুরো ফাঁকা। বাড়ির ভিতরে জিনিসপত্র যেগুলো পড়িনি সেগুলোকে নিয়ে শ্বশুর শাশুড়ি যারা ছিল, স্বামীর তো জেল হয়, শ্বশুর শাশুড়ি ওখান থেকে ওগুলো নিয়ে অন্য জায়গায় ভাড়া চলে যায়, বাড়িটা তালা দিয়ে রেখে দেয়। তো ওই বাড়িটা দেখিয়ে ভাই তার কাকাকে বলছে যে, কাকা, এই বাড়িটায় বলো দীর্ঘ 2 মাস আগেও মানুষ বসবাস করতো, এখন বাড়িটা পুরো অচিরে একটা ভুতুড়ের মতো ভয় লাগছে হয়ে পড়ে আছে। তখন কাকা বলে, সত্যি বাড়িটা দেখে না গাটা ছমছম করে। জানিস, আজকে দুপুরবেলা যখন আমি বাড়ি ফিরছি, আকাশে কালো মেঘ মেঘ বজ্রঘাত হচ্ছে, বৃষ্টি নামেনি, তখন আমি যাচ্ছি, হঠাৎ করে ওই বাড়িটার কাছে এসে আমার না গাটা আচমকা ভার হয়ে গেল। এটা তার কাকাকে পথ চলতে চলতে তার কাকা ভাইপোকে বলছে, এরকম এরকম হয়েছে, বলতে বলতে যাচ্ছে। হঠাৎ করে অশোক তার কাকাকে বলে, কাকা, রাতের বেলা যখন বাড়ি ফিরবো তখন আমাদের সাথে কিছু হবে না তো? আমরা মাছ নিয়ে আসবো, আর আমরা তো এই পথেই বাড়ি আসবো, অন্য কোনো রাস্তা থাকলে ভালো হতো। এইসব মাছ টাছ নিয়ে এই রাস্তা দিয়ে আসাটা কি কাকা ঠিক হবে? তার কাকা তখন হেসে বলল, আরে পাগলা, চল চল চল, পা চালিয়ে চল, আকাশে কালো মেঘ, যখন তখন বৃষ্টি নামবে, যখন তোর আমি আছি, তোর তাহলে ভয় কিসের? কথা বলতে বলতে দুজনে একটা বিলে যায়। বিলে বসে, বিলের পাশে রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। তো কাকা আর ভাইপো দুজনে বসে ছিপ ফেলে, দুজনের হাতে দুটো ছিপ। ভাইপোর মানে অশোকের কিন্তু একটা ছোট মাছ ওঠে, তেলাপিয়া মাছ, ছোট্ট। তা তখন কাকা বলছে, বাহ, একটা তেলাপিয়া উঠেছে, নে নে, তোর আজকে মাছ খাবে, তোর হাত ভালো আছে, ফেল ফেল ফেল। ও আবারও যখন ছিপটা ফেলে তখন আরও একটা মাছ ওঠে। তখন বলছে, আরে সাবাস, আবার একটা মাছ উঠেছে, নে নে নে, আবার মাছ ফেল। বড়শি গাচ্ছে আর মাছ উঠছে। কাকার শেষে অনেকক্ষণ পর, প্রায় 2 ঘন্টা বসার পর একটা মাছ ওঠে। তো প্রায় 7-8টা মাছ উঠে গেছে, ছোট বড়, একদম ছোট কুচো সব মিলিয়ে। তো কাকা বলছে যে, ভাইবো অশোক, ওঠ, চল এবার আমরা যাব। তো তখন অশোক বলছে, কাকা, আর কটা তুলে নিই না, আর কটা তুলে নিই। বলছে, না 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 না, চল, আর তুলতে হবে না, এবার চল। তো দুজনে যখন আসছে তখন ঠিক ওই পোড়া বাড়িটার কাছে যখন আসে, অশোক ভাই বলছে, দিদি ভাই, সাথে তো আমি ছিলাম, এখন আমি বিয়ে করেছি, আমার বউ, আমার বাচ্চা, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ির আত্মীয়দের আমি বলি আমার এই ভূতের ঘটনাটা। তো আজকে তোমাকে বলছি দিদিভাই, সেদিন যখন ওই বাড়ির কাছে এসে দাঁড়াই, ওই বাড়ির ভেতর থেকে নাকে নাকে, মানে একদম নাকে নাকে একটা সুর করে একটা মহিলার কণ্ঠ বলছে, আমাকে একটা মাছ দিবি? এই,
আমাকে একটা মাছ দিবি? দুবার বলে। যেদিনই পায়ে হেঁটে আসছিলাম, আর ওখানটা আমাদের এমনি একটু গা ছমছম করছিল, ভয় লাগছিল। দুপুরে কাকার কথা। তারপরে ১.৫ মাস হয়ে গেল। ওই যে বউটা সুসাইড করার পর অনেকের মুখেই শুনেছি নাকি ওখান থেকে তো শুরু হয় আমাদের পাড়াটা, আমাদের গলির ভিতরে সব বাড়ি, আর ওই বাড়িটা একদম সামনে। অনেকেই বলেছে যে রাতের বেলা ওখান থেকে আসতে বেশ কিন্তু ভয় লাগে। একটা গা ছমছমে পরিবেশ হয়। কারণ বলে ওখানে মানে কোনো সময় মনে হয় যেন কোনো মহিলা কাঁদছে কুঁকড়ে কুঁকড়ে, কোনো সময় মনে হয় কোনো মহিলা হাসছে, কোনো সময় মনে হয় যে কাউকে ডাকলো নাম ধরে, কারণ ওই মহিলা পাড়ায় মোটামুটি সবার নামে কিন্তু জানতো। তো এই ছিল আমাদের ঘটনা। ভাই জানায়, অশোক ভাই। কিন্তু তারপরে আর কোনো রকম কিছু ঘটেনি। তারপর সেই বাড়িটা পুরো ভেঙে ফেলা হয়। পুনরায় সেই জমিটা বিক্রিও করে দেওয়া হয়। সেখানে একটা মন্দির করা হয়। পরে সেখানে বাড়িঘরও হয়। কিন্তু এখন আর কোনো রকম ওরকম কিছু হয় না। লোকবসতি বাড়ে, সব ঠিক হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? তো আজকে আমি তোমাদের কমেন্ট পড়ব না। কারণ কমেন্ট পড়লে আজকের ঘটনাটা অলরেডি বড় হয়ে গেছে। অনেকটা লং হয়ে যাবে, আর ভিডিওটা এডিটিং করতেও সময় লাগবে। তো ১ম এ যে তোমাদের ভয়েসগুলো আমি শোনালাম, যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু সাবধানে থাকবে। ভুল করেও এরম কেউ ভুল করো না। তাহলে কিন্তু জীবনে বিশাল বড় এরকম করে কিন্তু মার্ডার হয়, এরকম করে ফ্রড হয়, এরকম করে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এখনের মতো আসছি। গুড নাইট। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল। এখনের মতো টাটা।